এগুলো বলাও সমস্যা, কারণ দেখা গেলো যে ওই যে বললাম না 10 দিন পরে এমন একটা কিছু বের হবে যেটা নিয়ে দেখা যাবে একটু কেটে কুটে দিয়ে ওটা নিয়ে মানুষ ট্রল করবে। সালমানের যেই মেধা, মানে আমার কাছে মনে হয় ওর 1%ও ও এখন পর্যন্ত দেখাতে পারে নাই। তনির একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু বিষয় নিয়ে তার সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি আছে এবং সেগুলোকে সে ক্যাশও করেছে। আপনি তো মোস্ট ফেমাস একজন আরজে, ভক্তদের একটা আলাদা পাগলামি ছিল আপনাকে নিয়ে। সো আপনার কোনো ভক্ত আপনার জন্য এমন কিছু করেছিল যেটা আসলেই শকিং ছিল? অনেক ছিল, অনেক। আমার একটা অনুষ্ঠান ছিল পোস্ট বক্স 9032, এটা হচ্ছে 2006-07 দিকে আমি রেডিওতে করতাম শুক্রবার সকালবেলা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিঠি লিখতো, চিঠি লেখার শেষ জামানা বলা চলে ওটা। তো আমি যখন রেডিও টোডো থেকে বের হয়ে এসেছিলাম আমি প্রায় 2 বস্তা চিঠি নিয়ে আসছিলাম। ওই চিঠিগুলো খুব নস্টালজিক চিঠি। এছাড়া আমাদের আরেকটা বড় জায়গা ছিল যেখানে গেলে আমাদের ফ্যান ফলোয়ারদের সঙ্গে দেখা হতো, সেটা হচ্ছে বইমেলা। ফেব্রুয়ারির বইমেলাতে যখন আমাদের ছোটোখাটো স্টল থাকতো, স্টলে আমরা যেতাম নিয়ম করে। ওই সময়টাতে আমরা বুঝতে পারতাম সারা বছর যারা লিখতো ওই সময় SMS করতো প্রচুর, তারা আসতো, গাছের বড়ই নিয়ে আসতো, তারপরে আপনার রান্না করে নিয়ে আসতো। এবং আমার মনে আছে আমি যখন রেডিও টুডে ছেড়ে আমি যখন ABCতে আসি, তো এরা হয় কি এদের নামগুলো যত বারবার রেডিওতে এসছে এরা নিজেদের মধ্যে একটা গ্রুপ অফ ফ্রেন্ড হয়ে যায়। তো ওই সময়টাতে আমি যখন ব্যাচেলর লাইফে মিরপুরে থাকতাম এবং আমরা রেডিওতে মোটামুটি কথা বলতে গেলে নিজেদের জীবন নিয়েও অনেকখানি শেয়ার করা হয়। তো হঠাৎ করে আমি একদিন দেখলাম ABC রেডিওতে রিসেপশনে অনেকগুলো গিফট এবং আমি বুঝতে পারছিলাম না এই গিফটগুলো কার। তো অফিসের সবাই চোখাচোখি করছে, তো ওরা আমাদেরকে তাকায় বলে গিফটগুলো আপনার জন্যে। তো আমি বললাম যে এতগুলো গিফট কেন? তো আমার ফ্যান ফলোয়াররা জানতো যে আমি নতুন একটা বাসায় উঠেছি, সো ওই বাসার যা যা লাগে সরিষার তেল থেকে শুরু করে মোমবাতি থেকে শুরু করে সব কিছু তারা আমাকে গিফট করছিল। এবং দ্যাটস আ বিউটিফুল মেমোরি। আমি ওই নামগুলো এখনও মনে করতে পারি। ওরা হয়তো আমার মতো ওদেরও বয়স হয়ে গেছে, বাট ওই কমিউনিকেশনটা মানে এখন খুব টাফ। লাইক আপনি যখন আপনার একটা বার্থডে হয় ওই সময়টাতে কেউ গিফট নিয়ে আসছে, কেক নিয়ে আসছে, আর এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনের কারণে ইন টাচে থাকার কারণে ওই গিফটের যুগটা কিন্তু এখন আর নাই। খুব বড় হলে আপনাকে একটা হ্যাপি বার্থডে বা এরকম একটা জানিয়ে দেওয়া। আপনাকে দেখলে একজন সুখী মানুষ মনে হয় আপনি আসলে। হ্যাঁ, এত তাড়াতাড়ি দাড়ি পেকে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, সুখী মানুষরা তো এত দ্রুত বুড়ো হয়ে যাওয়ার কথা না। ওকে, আমি কমপ্লিটলি হ্যাপি। আমার একটা জায়গায় হ্যাপিনেস আছে, সেটা হচ্ছে যে আমি জীবনে যতটুকু পেয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমি অসংখ্য মানুষের দোয়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি। সেই জায়গা থেকে আমি চরম হ্যাপি মানুষ এবং আতঙ্কিত। পাশাপাশি আতঙ্কিত এই কারণে যে পরিমাণ দোয়া পেয়েছি আল্লাহ যদি কবুল না করে এর চেয়ে বড় আফসোসের কিছু থাকবে না। আর আমি এমনও দেখেছি যে আপন ঠিকানায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, তারা দোয়া করেছে। আমি এমনও পেয়েছি একটা রেস্টুরেন্টে গিয়েছি বা একটা শপিং করতে গিয়েছি, সেখানে দৌড়ায় একজন ধরে এসে সে বলতেছে আমাকেও সাথে করে জান্নাতে যাইতে হবে। তো আমি যদি জান্নাতে না যাই আর এই লোকটা যদি কিয়ামতের সময় বাইরের লোকটা যদি দেখে যে আরে কিবরিয়া ভাই আপনার তো জান্নাতে যাওয়ার কথা ছিল, তো এর চেয়ে বড় দুঃখের কোনো কিছু হবে না। আল্লাহ যাতে এই দোয়াগুলো কবুল করে। আর বেসিক্যালি আমরা সবাই পাপী মানুষ, সবার জীবনে পাপ আছে, বাট আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হলো আপন ঠিকানা, যেটা আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছে। এবং আমার টিম মেম্বারদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটার জন্য, এখনও করেন। তারা হচ্ছে নিখাদ, মানে এই অনুষ্ঠানের কোনো ইন্টারেস্ট নেই, তাদের নামটাও আসে না সেভাবে। আমি তো কোনো না কোনোভাবে বেনিফিটেড হই, মনিটাইজেশন থেকে পয়সা আসে, তারা সেটাও পান না। তো সেদিক থেকে আমি মনে করি তারা হচ্ছেন সবচেয়ে বেশি নোবেল জবটা করেছে। তো আল্লাহ যেন মাফ করে দেয় আমাদেরকে। আমি কয়েকজনের নাম বলবো যাদেরকে আপনি ইন্টারভিউ করেছেন, তাদের সম্পর্কে 2টা কমেন্টস করতে হবে, সেটা ভালো অথবা খারাপ। রুবায়েত ফাতিমা তনির একটা বিষয় হচ্ছে যে আমি ডেফিনেটলি বলবো শি ইজ এক্সট্রা লেভেল ট্যালেন্টেড গার্ল। নইলে ওরকম একটা ছোট্ট জায়গা থেকে সে এতগুলো শোরুমের মালিক হওয়ার কথা না। এবং সে তো বলেছে 200 জন এমপ্লয়ির সে ব্যবস্থা করেছে, 200 জন এমপ্লয়ি রুজি হয় তার এই জায়গাটা থেকে। কিছু কিছু বিষয় নিয়ে তার সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি আছে এবং সেগুলোকে সে ক্যাশও করেছে। হ্যাঁ, যেমন ধরেন অনেরের বিভিন্ন জায়গাগুলোর যে রিপ্লাইগুলো, যেগুলো আমিও মাঝে মাঝে দেখি, তো আমি তাকে এই প্রশ্নটা করেছিলাম যে প্রয়োজন কী ছিল। তো উনি বলেছেন আমি ওই সময়টাতে করে ফেলেছি, ওটার প্রয়োজন ছিল না। বাট উনি যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে হয়েছে আমার কাছে। আর দিন শেষে না সাকসেসটা মানুষ মনে রাখে। তাহলে এবার একটু সালমান মুক্তাদিরের কথা শুনি, তারও ইন্টারভিউ করেছিলেন আপনি, তাকে কেমন মনে হয়েছে? হি ইজ রিয়েলি গুড এবং ও অনেক মেরিটোরিয়াস। আমি একটা জিনিস না বললেই নয়, আমি এটা আয়মানকেও বলেছিলাম যখন আমি ইন্টারভিউটা করি, মানে অফেয়ারই বোধহয় বলেছি, আমি জানি না অন এয়ার আছে কিনা। আমার কাছে কেন জানি মনে হয় সালমানের যেই মেধা সেটার প্রপার ইউজ এখনও হয় নাই। সালমান এক্সট্রা লেভেলের মেরিটোরিয়াস একটা মানে ছেলে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং
ওর দ্বারা অনেক ভালো কিছু সম্ভব। ও যা করতেছে এখন সেটা তো অবশ্যই ভালো, কিন্তু ওর যে মেধা সেটা যদি প্রপারলি ইউজ হয় এবং সেটা যদি প্রপারলি করতে পারে আরও অনেক ভালো কিছু করবে। মানে আমার কাছে মনে হয় ওর 1%ও ও এখন পর্যন্ত দেখাতে পারেনি। মনোয়ার হোসেন ডিপজল। ও পিওর হার্টেড একজন মানুষ আমার কাছে মনে হচ্ছে। 1-1.5 ঘন্টা যতটুকু ইন্টারভিউ করেছি ততক্ষণে আমার কাছে মনে হচ্ছে যে উনি ভেতরেও যা বাইরেও তা এরকম একটা মানুষ। নইলে উনি আসলে ওনার শত শত বিঘা জমির কথা এভাবে বলেন কীভাবে। এবং ওর এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে বলেছে যে জানতেন না ওনার সম্পর্কে যে এত প্রপার্টির মালিক উনি ইতিহাসে বলে দিয়েছেন। আপনি আপনার ভক্তদের চোখের সামনে ধীরে ধীরে হচ্ছে একটা নির্দিষ্ট বয়সে পরিণত হয়েছেন। আপনার দাড়িতে কিন্তু আপনি কলব লাগাননি, ন্যাচারালি দাড়ি পেকেছে। তো মিডিয়ায় তো নর্মালি সবাই হচ্ছে বয়স হাইড করে চলে সব কিছু, কিন্তু আপনি আপনার বয়স লুকান না, আপনি যেভাবে ছিলেন ওভাবেই ধীরে ধীরে সবার কাছে। বোধহয় রাইট নাও বয়স লুকানোর কি আছে? আপনি দেখবেন আমি প্রত্যেকটা এপিসোডে আমি আমার গেস্টের বয়স জিজ্ঞেস করি। শুরুতেই প্রত্যেকটা এপিসোডে আমার গেস্টের বয়স জিজ্ঞেস করা থাকে, আপনার বয়স কত। আর জি কি প্রিয়া শো টেলিভিশন শো এটা তো বোধহয় হয় না, তাও 2-1টা তো আমি বোধহয় করি। হ্যাঁ, এখানে বয়স লুকানোর কিছু তো নাই। আপনি কি আচ্ছা বাংলাদেশে আমার কথা বাদ দেন, আমি তো কিছুই না। সারা ওয়ার্ল্ডের বিগেস্ট সেলিব্রিটি যারা, বড় বড় সেলিব্রিটি যারা, তাদের বয়স আপনি জানেন না? গুগল করলে আপনি বয়স বের করে ফেলতে পারবেন। তো বয়স লুকানোর কি আছে এখানে? বয়স লুকানোর কিছুই নাই। আমি শুধু না, আপনি সারা পৃথিবীতে যত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট হয়েছে সবগুলো কন্টেন্টের পেছনে ফর্মুলা একটাই ছিল, ইফ ইট ইজ ইউনিক অ্যান্ড ইম্প্যাক্টফুল দেন ডান, আর কিচ্ছু লাগবে না। সো ইউনিক অ্যান্ড ইম্প্যাক্ট করার জন্যে আপনার জন্য খুব সুন্দর করে সাজুগুজু করা, বয়স ঢেকে রাখা, অমুক করা তমুক করা, এগুলো কোনো কোনো কন্টেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট আমার জায়গা থেকে ইজ রিয়েলি নট ইম্পর্টেন্ট। আমি শুধু এটা না, আমি আমার ক্যামেরার সামনে তো এভাবে বসি আপনার সঙ্গে, আমি তো ইয়েও করি নাই, আমি মুখটাও ধুই নাই, আমি এবং আপনার এখানে ইন্টারভিউ দেওয়ার আগে আমি 20 মিনিট ন্যাপ নিয়েছি, চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলাম, বিকজ আই ওয়াজ সো টায়ার্ড। আপনি এখানে বসে গেছি, আমি জানি না আমাকে ক্যামেরায় কেমন লাগছে, আমি তো একবার আপনাকে জিজ্ঞাসাও করি নাই, বিকজ দিস ইজ লাইফ। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই। আমাকে এখন এরকম লাগছে বলে 1 ঘন্টা পরে আরও বেটার লাগবে না দেখতে, ব্যাপারটা তো এরকম না, ঠিক আছে? অ্যান্ড আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আল্লাহ রাখার সুযোগ দিছে। আই এম নট দ্যাট মাচ পায়াস, যেভাবে প্র্যাকটিস করা উচিত সেটা পারি না আমি, সেটার জন্য আমার আফসোস আছে। বাট আল্লাহ যাতে আমাকে ওই পথে নেয়, এগুলো বলাও সমস্যা, কারণ দেখা গেলো যে ওই যে বললাম না 10 দিন পরে এমন একটা কিছু বের হবে যেটা নিয়ে দেখা যাবে একটু কেটে কুটে দিয়ে ওটা নিয়ে মানুষ ট্রল করবে। সো এটা দরকার নেই, আপনারা আমার জন্য দোয়া করেন। আর এই হলো বিষয়, ইটস নাথিং, এটা তেমন কিছুই না। কারণ সৃষ্টিকর্তা আপনাকে প্রতি মুহূর্তে যত দেয় সেটা রিটার্ন আপনি কিছুই দিতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। সো আমি তো বললাম, আমি আমার ব্যক্তি জীবন বা আমি আমার জীবনে যতটুকু পেয়েছি, আল্লাহ আমাকে যতটুকু ভালোবেসে দিয়েছে, আমি তো তার কিছুই, আমার পুরো জীবন, আমার 100 বার জীবন পেলেও তো আমি তো ইবাদত করে সেটা শেষ করতে পারবো না।